এটি একটি গল্প যা হাজারো বছর আগের এক রাজ্যের কাহিনী, যেখানে এক অদ্ভুত প্রকৃতির রাজা রাজত্ব করতেন। রাজা মনে প্রাণে খারাপ বা অত্যাচারী ছিলেন না, কিন্তু তার সরলতা ও কম বুদ্ধি রাজ্যের সবার মুখে মুখে ফিরত। একদিন রাজদরবারে রাজা তার সভাসদের সাথে গল্প করছিলেন। এমন সময় দুজন সভাসদ এসে রাজাকে বললেন, মহারাজা, কারাগারে একজন কয়েদি আছে যাকে আপনার বাবা মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই আপনার বাবা মারা যান। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে তাকে মুক্তি দেওয়া হবে নাকি ফাঁসি। বোকা রাজা কিছু না ভেবেই তৎক্ষণাৎ হুকুম দিলেন, ওই কয়েদিকে ফাঁসি দেওয়া হোক। কয়েদিটি ছিল ভীষণ চালাক, বুদ্ধিমান এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন। সে চায়নি সহজে নিজের জীবনটা হারাতে। রাজার হুকুমের সামনে কারো দাঁড়াবার ক্ষমতা ছিল না। সময় গড়িয়ে এলো এবং ফাঁসির দিন ঘনিয়ে আসলো। ফাঁসির দিন কয়েদিকে এক বিশাল ময়দানে আনা হলো, যেখানে রাজা স্বয়ং সিংহাসনে বসে তামাশা দেখছিলেন। কয়েদির গলায় যখন ফাঁসির দড়ি পরানো হলো, তখন রাজা বিশেষ পদ্ধতিতে ফাঁসি কার্যকর করার জন্য দুটো ঘোড়া আনার নির্দেশ দিলেন। এরপর রাজা ঘোষণা দিলেন কয়েদির শেষ ইচ্ছা কি তা জিজ্ঞেস করা হোক। চারদিকে নীরব হয়ে গেল। সবাই তাকিয়ে রইল চালাক কয়েদির দিকে, মৃত্যুর আগে সে কি বলে। এক সভাসদ কয়েদির কাছে এসে নরম সুরে বললেন, বাদশাহ, তোমার শেষ ইচ্ছা জানতে চাইছেন। তুমি যা চাও আমরা তা পূরণ করার চেষ্টা করব। চেহারা স্রোতে সাধারণ হলেও মস্তিষ্ক ও চতুরতায় সবার চেয়ে এগিয়ে থাকা সেই লোকটি শান্তভাবে বলল, আমার আর কি বা শেষ ইচ্ছে থাকতে পারে, শুধু এতটুকু করুন, আমাকে ফাঁসি দেওয়ার জন্য যে দুটি ঘোরানো হয়েছে সে দুটো যেন খাঁটি নসলি হয়। আমি চাই না কোনো খারাপ জাতের ঘোড়ার মাধ্যমে আমাকে মৃত্যুর ঘাটে যেতে হোক। কয়েকদিন আমার অদ্ভুত ইচ্ছায় সভাসদরা অবাক হয়ে গেলেন। তারা তৎক্ষণাৎ রাজাকে সে কথা জানালেন। এমনিতেই বুদ্ধিহীন রাজা এই কথা শুনে আরো রেগে গেলেন এবং গর্জন করে হুকুম দিলেন, যাও, যেখান থেকেই পারো এখনই দুটো খাঁটি নসলি ঘোড়া এনে দাও। রাজার সিপাহী ও লোকেরা সব দিকে ছুটল। গ্রাম, আস্তাবল, দূর দূরান্তে শুরু হলো খোঁজ, কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও এমন ঘোড়া পাওয়া গেল না। অবশেষে হতাশ হয়ে রাজা ঘোষণা করলেন, ফাঁসি আগামীকাল পর্যন্ত স্থগিত করা হলো। আগামীকাল সকালের মধ্যে যে কোনো মূল্যে দুটো নসলি ঘোড়া হাজির করতে হবে, নতুবা সব সভাসদকে পদচ্যুত করা হবে। এই ঘোষণা শুনে রাজদরবারে নেমে এলো নীরবতা। সব সভাসদের প্রাণ যেন কণ্ঠাগত হলো। তারা হতাশ হয়ে প্রাসাদ ছেড়ে চলে গেলেন। কিন্তু রাজার প্রধান উপদেষ্টারা আশা হারালেন না। তারা রাতারাতি অন্য রাজ্যে দূত পাঠালেন, আস্তাবল চষে বেড়ালেন এবং গভীর রাতে রাজার সামনে দুটো ঘোড়া এনে হাজির করলেন। রাজা ঘোড়া দেখে অত্যন্ত খুশি হলেন, কারণ তার জন্য এটি এখন মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতেই আরেকজন কয়েদি সেই বুদ্ধিমান লোকটির কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই, আজ তো একদিনের জন্য বেঁচে গেলে, কিন্তু কাল কি হবে? কয়েদিটি অত্যন্ত শান্ত ও ইমান ভরা কণ্ঠে জবাব দিল, ঠিক যেভাবে আজ বেঁচে গিয়েছি, আল্লাহ যদি জীবন লিখে থাকেন তবে কালও বেঁচে যাব। তার চেহারায় কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত আত্মবিশ্বাস ভরা হাসি ছিল, যেন সে জানে কাল নতুন কোনো মোড় আসতে চলেছে। পরের দিন সকালে আবার সেই জনসমাগম হলো। সভাসদরা, উপদেষ্টারা এবং স্বয়ং রাজা রাজকীয় শান শওকতে ময়দানে এসে উপস্থিত হলেন। কয়েদিকে পুনরায় সামনে আনা হলো এবং ঘোড়া দুটিও আনা হলো। সভাসদরা উচ্চস্বরে বললেন, মহারাজের দয়ায় তোমার ইচ্ছে পূরণ করা হয়েছে। এই দুটি খাঁটি ও বিশুদ্ধ জাতের ঘোড়া, এখন ফাঁসির জন্য তৈরি হও। কিন্তু সে চালাক লোকটি হঠাৎ চিৎকার করে উঠল, থামো, এটা সম্পূর্ণ ভুল। এই দুটির মধ্যে কেবল একটি ঘোড়াই নসলি, অন্যটি বুনো। তার কথা শুনে পুরো ময়দানে চাঞ্চল্য সৃষ্টি হলো। রাজা রেগে গিয়ে তার বিশেষ উপদেষ্টাকে ডেকে কঠোর সুরে জিজ্ঞেস করলেন, ঘোড়া নসলি নয় কেন? উপদেষ্টা ভয়ে ভয়ে জবাব দিলেন, মহারাজ, আসলে একটি ঘোড়া নসলি, অন্যটি কোথাও পাওয়া যায়নি, তাই আমরা এক জমিদারের কাছ থেকে একটি বুনো ঘোড়া নিয়ে এসেছি। এ কথা শুনে রাজা কেবল রেগে গেলেন না, অবাক হলেন যে কিভাবে তার হুকুম ও বাস্তবের মধ্যে এত ফারাক তৈরি হলো। রাজা তখন কয়েদিকে ডেকে জানতে চাইলেন, তুমি কি করে জানলে কোনটি নসলি আর কোনটি বুনো? কয়েদির চতুরতার সাথে জবাব দিল, মহারাজ, আসল নসলি ঘোড়া সোজা স্থির হয়ে দাঁড়ায় এবং তার লেজ ও মাথা অনবরত নড়তে থাকে, আর বুনো ঘোড়া লাফালাফি করে এবং নিয়ন্ত্রণহীন আচরণ করে। আপনি মনোযোগ দিয়ে দেখলেই দুজনের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন। এই জবাব শুনে পুরো দরবারে নীরবতা নেমে এলো। রাজার চোখে তার বুদ্ধিমত্তা ও চতুরতা ধরা পড়ল। রাজা ভাবলেন, এই লোকটির মতো বুদ্ধিমানকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না। তার বুদ্ধি ও কৌশল রাজ্যের কাছে লাগাতে পারে। তাই রাজা আদেশ দিলেন, তার ফাঁসি বাতিল করা হোক এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। কয়েদিকে আবার কারাগারে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পর
রাজার রাজমহলে এক দামি হার আনা হলো, যা রাজা কিনতে চেয়েছিলেন। ব্যবসায়ীর দাবি ছিল হারের সব হীরাই আসল ও প্রাকৃতিক, কিন্তু কিছু সভাসদের সন্দেহ হলো যে হীরাগুলো নকল। রাজা যেহেতু বোঝাপড়ায় দুর্বল ছিলেন, তাই তিনি দোটানায় পড়ে গেলেন। ঠিক তখনই তার মনে পড়ল সে বুদ্ধিমান কয়েদির কথা, যে এক মুহূর্তে ঘোড়ার পার্থক্য বলে দিয়েছিল। রাজা তৎক্ষণাৎ কয়েদিকে রাজদরবারে হাজির করার নির্দেশ দিলেন। কয়েদি এলে রাজা বললেন, এখন তোমার বুদ্ধির আসল পরীক্ষা। এই হাটটি দেখে বলো, এর হীরাগুলো আসল নাকি নকল। কয়েদি গভীর মনোযোগ দিয়ে হাটটি দেখল এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, মহারাজ, এই হারে মাত্র দুটো হীরা আসল, বাকি সব নকল। রাজা তখনই ব্যবসায়ীকে ডাকালেন এবং অবাক করার বিষয় হলো, ব্যবসায়ী সেই কথার সায় দিল, বলল, এটাই সত্য। রাজা আরো একবার সেই লোকটির বুদ্ধিমত্তায় বিস্মিত হলেন। রাজা জানতে চাইলেন, তুমি কি করে বুঝলে কোনটি আসল হীরা আর কোনটি নকল? কয়েদি অত্যন্ত শান্তভাবে জবাব দিল, মহারাজ, আসল হীরা সূর্যের আলোতে গরম হয় না, কিন্তু নকল হীরা দ্রুত গরম হয়ে যায়। আমি শুধু এই পরীক্ষাটি করেছি। এই জবাবে রাজা অত্যন্ত খুশি হলেন এবং তাকে উৎসাহ দিয়ে হুকুম দিলেন, একে উপহার হিসেবে 5টি রুটি দেওয়া হোক। রাজা ভাবলেন, তিনি বুঝি বিশাল উপহার দিলেন। কিন্তু কয়েদিকে যখন আবার জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে আর মনের রাগ চেপে রাখতে পারল না। সে ক্ষোভ ও ঘৃণা নিয়ে বলল, এটা কি হলো? এত বড় বুদ্ধিমত্তার পুরস্কার মাত্র 5টি রুটি! এই নানবাইয়ের তথা রুটি প্রস্তুতকারকের বাচ্চা নিজেকে কি মনে করে? এই চরম বাক্যটি সে খুব ভেবে চিনতে বলেছিল, কিন্তু কম বুদ্ধি ও আত্মহংকারী রাজার সামনে এই কথাগুলো ছিল চরম বেয়াদবি। এমন অপমান রাজা কখনো সহ্য করতে পারতেন না। কারাগারে ঢুকতেই আরেক কয়েদি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, তুমি সভাসদদের সামনে কি বলে এলে? এবার তো সোজা ফাঁসি হবে। কিন্তু সেই বুদ্ধিমান লোকটি শুধু মুচকি হেসে বলল, বুদ্ধিমানেরা সবার উপর রাজত্ব করে, আর ভাগ্যবানেরা বুদ্ধিমানদের ওপর রাজত্ব করে। এই গল্পে এখনো বড় মোড় বাকি আছে। উপদেষ্টারা দ্রুত রাজাকে জানালেন যে কয়েদি তার অপমান করেছে এবং তাকে রুটিওয়ালার সাথে তুলনা করেছে। এই শুনে রাজার মুখ রাগে লাল হয়ে উঠল এবং তিনি কাঁপতে লাগলেন। তিনি গর্জন করে আদেশ দিলেন, এখনই তাকে দরবারে নিয়ে আসা হোক। এত বড় বেয়াদব! কয়েক মুহূর্তের মধ্যেই সিপাহীরা কয়েদিকে ধরে রাজার সামনে নিয়ে এলো। রাজা কঠিন চোখে তার দিকে তাকিয়ে বললেন, মূর্খ, আমি তোকে ক্ষমা করেছিলাম, আর তুই আমারই অপমান করলি। কয়েদি অত্যন্ত বিনয় ও আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, মহারাজ, আমি মিথ্যা বলিনি। যদি আপনার সন্দেহ হয়, তবে রাজ্যের সব বৃদ্ধদের ডেকে জিজ্ঞেস করুন আপনার বাবা কে ছিলেন এবং কি কাজ করতেন। রাজা মুহূর্তেই থমকে গেলেন। তিনি ভাবলেন, এখনই যদি ওকে ফাঁসি দেন, তবে সভাসদ ও প্রজার সবাই ভাববে যে তিনি সত্যকে ভয় পেয়েছেন। নিজের অহংকারকে তুষ্ট করতে তিনি সিদ্ধান্ত নিলেন, প্রথমে সত্যটা জানবেন। রাজার আদেশে পুরো রাজ্য থেকে বয়স্ক ও জ্ঞানী বৃদ্ধদের দরবারে একত্র করা হলো। সবাই সামনে দাঁড়ালে রাজা উচ্চস্বরে প্রশ্ন করলেন, তোমরা সত্যি করে বলো, আমার বাবা কে ছিলেন এবং তিনি কি করতেন? পুরো দরবার নীরব। কেউ জবাব দেওয়ার সাহস পেল না। রাজা আবার প্রশ্নটি করলে একজন বৃদ্ধ কেঁপে কেঁপে এগিয়ে এসে বললেন, মহারাজ, সত্যিটা হলো, আপনার বাবা আসার আগে এ রাজ্যে এক রাজবংশের রাজা ছিলেন। আপনার বাবা ছিলেন তার মহলের রুটি প্রস্তুতকারক। একদিন সে রাজার একমাত্র মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে যায়। রাজা তখন ঘোষণা করেন যে যে তার মেয়েকে ফিরিয়ে আনবে তাকেই রাজ্যভার দেয়া হবে। আপনার বাবা, যিনি গরিব কিন্তু সাহসী মানুষ ছিলেন, তিনি 2 সপ্তাহের মধ্যে রাজকুমারীকে খুঁজে আনেন। প্রতিশ্রুতি অনুযায়ী রাজা তাকে সিংহাসন দেন, কিন্তু তিনি তার আসল পরিচয় গোপন রেখেছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাকে বংশানুক্রমিক রাজা মনে করে। বৃদ্ধদের মুখে বাবার আসল পরিচয় শুনে রাজার মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, এই কয়েদি কি করে জানলো যে তার বাবা রুটিওয়ালা ছিলেন? তিনি সঙ্গে সঙ্গে কয়েদিকে আবার দরবারে ডাকলেন এবং বিস্ময় ও রাগের মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর সব কথাই সত্যি প্রমাণিত হচ্ছে, কিন্তু তুই কি করে জানলি যে আমি রুটিওয়ালার ঘরে জন্মেছি? কয়েদি বিনয়ীভাবে জবাব দিল, মহারাজ, আপনি যদি খানদানি ও নসলি বাদশাহ হতেন, তবে আপনার হৃদয়ে ইখলাস তথা আন্তরিকতা থাকতো। সে আন্তরিকতা থাকলে আপনি আমার বুদ্ধিমত্তা, সততা ও যোগ্যতাকে সম্মান করে আমাকে কোনো বড় পদ দিতেন, কিন্তু আপনি আমাকে উপহার হিসেবে দিলেন রুটি। রুটি কেন? কারণ যার বাবার পেশা রুটি তৈরি করা, তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসও হলো রুটি। আপনার সেই উপহার দেখেই আমি বুঝেছিলাম যে আপনি রুটিওয়ালার সন্তান। এই কথা শুনে রাজার যেন হুঁশ উড়ে গেল। নিজেকে সামলে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন, যদি আমি তোমার কারাদণ্ড মাফ করে দেই, তুমি কি খুশি হবে? কয়েদি মৃদু হেসে জবাব দিল, অবশ্যই, কিন্তু তার আগে জানুন আমি আসলে কোন অপরাধে বন্দী। আপনি কখনো জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেননি যে আমি কেন বন্দী।
রাজা এবার জিজ্ঞেস করলেন, ঠিক আছে, বলো তোমার কি অপরাধ? কয়েদি গভীর গাম্ভীর্যের সাথে বলল, মহারাজ, আগের সব সভাসদকে বাইরে পাঠিয়ে দিন, নয়তো আপনার অপমান হবে। রাজা বিরক্তি নিয়ে বললেন, আমি কেন তাদের বাইরে পাঠাবো? কয়েদি রাজার কড়া মেজাজ দেখে আসল সত্য প্রকাশ করেই দিল। বেদনা ভরা কণ্ঠে সে বলল, আমি কোনো অপরাধী নই। আমি হলাম সে রাজবংশের রাজার মেয়ের ছেলে, যার সিংহাসনে আজ আপনি বসে আছেন। আমার নানা আপনার বাবাকে রাজ্যভার দিয়েছিলেন। আমার নানা পৃথিবী থেকে চলে যেতেই আপনার বাবা এই ভয়ে আমার মা বাবা ও আমাকে বন্দী করেছিলেন যে আমরা যেন কোনোদিন উত্তরাধিকারের দাবি না জানাই। শুধুমাত্র এই ভয়ের শাস্তি আমরা আজ পর্যন্ত ভোগ করছি। কয়েদি আরো বলল, কারাগারেই আমার মা বাবা দুজনেই মারা যান। আপনার বাবা আমাকেও ফাঁসির হুকুম দিয়েছিলেন, যাতে আমার বংশ চিরতরে শেষ হয়ে যায়। হুকুম জারি হলো, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। তিনি নিজেই তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। তারপর আপনি সিংহাসনে এলেন এবং আমার অপরাধ না জেনে সেই একই রায় বহাল রাখলেন। এই কথাগুলো শুনে রাজার চোখে জল এসে গেল। তিনি কয়েদিকে বুকে জড়িয়ে বললেন, আমি তোমার নির্দোষিতার জন্য লজ্জিত। আজ থেকে রাজত্ব তোমার, এই সিংহাসন তুমি গ্রহণ করো। এভাবেই এক কয়েদি রাজ সিংহাসন অধিষ্ঠিত হলো। বড় মানুষেরা সত্যি বলেছেন, আল্লাহ যখন চান তখন ফকিরকে রাজা বানাতে এক মুহূর্ত দেরি হয় না, আর রাজাকে ফকির করতেও এক পলক লাগে না। এই গল্পটি আল্লাহর ইচ্ছা, ভাগ্যের সিদ্ধান্ত এবং এক বুদ্ধিমান মানুষের দূরদর্শিতার গল্প। আসলে মানুষ যখন কোনো পদের যোগ্য না হয়, তখন তার উচিত নিজেই সরে যাওয়া। কারণ যে পদে যত বেশি ক্ষমতা আর যে মানুষের বুদ্ধি যত কম, সেই পদ তার জন্য তত বড় বোঝা হয়ে ওঠে, যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়।